নিউ ইয়র্ক শহরের ব্রুকলিনে একটি রেস্তোরাঁয় বন্দুক হামলায় ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন। পুলিশের ধারণা এটি গ্যাং সম্পর্কিত সহিংসতা। নিউ ইয়র্ক পুলিশ জানায়, রবিবার ভোররাতে ব্রুকলিনের একটি রেস্টুরেন্টে গোলাগুলির খবর পেয়ে সেখানে যান তারা। এ সময় ভেতরে গুলিবিদ্ধ কয়েকজনকে দেখতে পায় পুলিশ। এর মধ্যে ৩ জনই মৃত। পরে আহত অবস্থায় ৯ জনকে হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থল থেকে ৪২টি গুলির খোসা উদ্ধার করে পুলিশ। এই ঘটনাকে ভয়াবহ বন্দুক সহিংসতা বলে মন্তব্য করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস। মার্কিন শুল্ক আরোপ ও রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে এখন টানাপোড়েন চলছে। দুদেশের মধ্যে এই বাণিজ্য সংঘাত আরও স্পষ্ট হয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের নয়াদিল্লি সফর বাতিলে। আগামী ২৫ থেকে ২৯ আগস্ট বৈঠকের কথা থাকলেও ভারতে আসছে না মার্কিন প্রতিনিধি দল। এতে ট্রাম্পের উপর ক্ষেপেছেন মোদি, আর ভারতের উপর চটেছেন ট্রাম্প। তবে ট্রাম্প মোদির এই মান অভিমানে লাভবান হতে পারে পুতিন। বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম। চলতি মাসের শুরুতে ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল আমদানির শাস্তি হিসেবে এই শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য আলোচনা এবং প্রেসিডেন্ট ট্রাম্পের অভিমান ভাঙানোর উদ্যোগ নেয় নয়াদিল্লি। আগামী ২৫ থেকে ২৯ আগস্ট ভারতে আসার কথা ছিল মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের, কিন্তু দুদেশের বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার নির্ধারিত এই বৈঠক বাতিল করেছে ওয়াশিংটন। আমেরিকা গ্রেট আগেইন। বহুল প্রত্যাশিত বৈঠকটি স্থগিত হওয়ায় আলোচনার নতুন তারিখ এখনও অনিশ্চিত। ফলে ২৭ আগস্ট থেকে ভারতীয় পণ্যের উপর আরোপিত অতিরিক্ত শুল্ক স্থগিত বা প্রত্যাহারের সম্ভাবনা আপাতত ভেস্তে গেল। বর্ধিত এই শুল্ক কার্যকর হলে কিছু ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক বেড়ে দাঁড়াবে ৫০% পর্যন্ত। চলমান বাণিজ্য যুদ্ধে যুক্তরাষ্ট্র যত শুল্ক আরোপ করেছে এর মধ্যে এটিই সর্বোচ্চ, যা বড় দুশ্চিন্তায় ফেলে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এটি প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর পদক্ষেপ। আমাদের জন্য খুব কঠিন সময় আসছে। মার্কিন বাজারে ভারতীয় পণ্যের দাম অনেক বেশি হয়ে যাচ্ছে। ক্রেতারা এখন অন্যান্য দেশের পণ্য অর্ডার করছে। ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার মতো অন্যান্য দেশ, এমনকি চীনে বর্তমানে মার্কিন শুল্ক স্থগিত আছে। ক্রেতারা সেই দেশগুলোতে যেতে পছন্দ করছেন কারণ তাদের শুল্ক কম, খরচ কম। এর আগে ওয়াশিংটন নয়াদিল্লির ৫ দফা বৈঠক ব্যর্থ হয়। ভারতের কৃষি ও দুগ্ধ খাত উন্মুক্ত করা এবং রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের মতো ইস্যুতে সমঝোতা না হওয়ায় দুই মিত্র ট্রাম্প ও মোদির মধ্যে দূরত্ব এখন স্পষ্ট বলে মনে করেন বিশ্লেষকরা। আমার মনে হচ্ছে ভারত রাশিয়ার কাছ থেকে গ্যাস, তেল ও পেট্রোলিয়াম কেনায় আমেরিকা ক্ষুব্ধ, অথচ অন্যান্য দেশও রাশিয়ার জ্বালানি পণ্য কিনছে। মার্কিন শুল্ক ভারতের বৃহত্তম রপ্তানি বাজারকে হুমকিতে ফেলে দিয়েছে। এতে ভারতের টেক্সটাইল, পাদুকা ও গয়নার মতো খাতগুলো ক্ষতিগ্রস্ত হবে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, শুধুমাত্র রাশিয়া থেকে তেল কেনায় নয়াদিল্লিকে অন্যায়ভাবে লক্ষ্যবস্তু করছে যুক্তরাষ্ট্র। অথচ যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন নিজেরাও এখনও রাশিয়া থেকে পণ্য আমদানি করে। ভারত যা কিনে তার চেয়ে চীন রাশিয়া থেকে অনেক বেশি অপরিশোধিত তেল কিনছে, তাই না? কিন্তু চীনের উপর শুল্ক ৩০%, আর ভারতের জন্য শুল্ক ৫০%। এটার যুক্তি কি? এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতিতে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছেন নরেন্দ্র মোদী। গত ৮ বছরের মধ্যে সবচেয়ে বড় কর ছাড়ের ঘোষণা দিয়েছেন তিনি। দেশটির ব্যবসায়ী ও রাজনৈতিক বিশ্লেষকরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য সংঘাতে ভাবমূর্তি তলানিতে নামতে পারে হিন্দুত্ববাদী বিজেপি সরকারের। তবে বন্ধু ট্রাম্পের মান ভাঙাতে আগামী মাসে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। গাজায় যখন প্রতিদিন বোমার বিস্ফোরণে কেঁপে উঠেছে শহর, ঠিক তখন ইসরায়েলের ভেতরেই ফুঁসে উঠেছে আর একটি বিস্ফোরণ। জনতার ক্ষোভ। এবার সেই ক্ষোভের আগুনে তোলপাড় গোটা ইসরায়েল। রাজধানী তেল আবিবে হঠাৎ জমায়েত হয় লাখো মানুষ। না, কেবল নিজেদের জিম্মি হওয়া লোকদের নয়, বরং গাজাকে বাঁচাতে আর নেতানিয়াহুর গাজা দখলকে রুখে দিতে
তেল আবিব দখল করে বিক্ষুব্ধ জনতারা। এমনকি নেতানিয়াহুর অফিসে আগুনও ধরিয়ে দেয় তারা। আর তাতে এবার নিজের দেশের নাগরিকদের ওপরই পাল্টা আগ্রাসী হয়ে উঠলেন নেতানিয়াহু। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। রোববার পূর্ব ঘোষণা ছাড়াই লাখো মানুষ ভিড় করেছে রাজধানী তেল আবিবের হোস্টেজ স্কোয়ারে। কারো হাতে প্ল্যাকার্ড আর কারো চোখে অশ্রু। তাদের কণ্ঠে একটাই আর্তনাদ, গাজায় যুদ্ধ থামাও আর আমাদের জিম্মিদের ঘরে ফেরাও। একদিনের জাতীয় ধর্মঘটের অংশ হিসেবে সেদিন সড়ক, অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। বিক্ষোভকারীরা নেতানিয়াহুর পার্টি অফিস লিকুদ পার্টির কার্যালয়ের সামনে আগুন ধরিয়ে দেয়। এরপর পুলিশ জল কামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় 40 জনেরও বেশি বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। তেল আবিবের আকাশ জুড়ে যখন স্লোগানের ঝড়, ঠিক তখনই ক্ষমতার আসনে বসে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আন্দোলনকারীদের বিরুদ্ধে কড়া অবস্থান নেন। এ সময় তিনি বলেন, এ ধরনের বিক্ষোভ হামাসকে শক্তিশালী করবে আর জিম্মি মুক্তির প্রক্রিয়াকে আরও পিছিয়ে দেবে। এদিকে ইসরায়েলি সংস্থা কোগাট জানিয়েছে, আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোকে দক্ষিণ গাজায় তাঁবু ও আশ্রয় সামগ্রী আনার অনুমতি দেওয়া হবে। তবে নেতানিয়াহু এটিকে দেখছেন বৃহৎ স্থানচ্যুতি পরিকল্পনার অংশ হিসেবে, যেখানে 10 লাখ মানুষকে জোর করে শরণার্থী ক্যাম্পে সরিয়ে নেওয়া হবে। বিশ্লেষকরা বলছেন, এই বিক্ষোভ আসলে ইসরায়েলের ভেতরকার ফাটলকেই উন্মোচন করেছে। একদিকে সরকার ও সেনাবাহিনীর আগ্রাসী অবস্থান, অন্যদিকে সাধারণ মানুষের মানবিক চাহিদা। এই দ্বন্দ্বেই হয়তো নেতানিয়াহুর প্রশাসনকে নিয়ে যাচ্ছে এক গভীর রাজনৈতিক অচলাবস্থার দিকে, এমনটাই মনে করছেন অনেকেই। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা। নিজেদের স্বাধীনতা দিবসে রকেট ফোর্স গঠন করেছিল পাকিস্তান। এবার নৌশক্তি বাড়াতে চীনের কাছ থেকে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন 8টি হ্যাঙ্গর শ্রেণীর সাবমেরিন কিনেছে দেশটি। এর মধ্যে তৃতীয় সাবমেরিনটি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে পাকিস্তান নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে চলতি বছরের মার্চ মাসে দ্বিতীয় সাবমেরিন হস্তান্তর করা হয়। পাকিস্তানের একের পর এক এমন অর্জনে ভারতের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, এই হ্যাঙ্গর শ্রেণীর সাবমেরিনে রয়েছে উন্নত স্টেলথ প্রযুক্তি, সর্বাধুনিক সেন্সর সিস্টেম, শক্তিশালী পানির নিচের সক্ষমতা, উচ্চ গতিশীলতা, দীর্ঘ সময় টিকে থাকার সক্ষমতা এবং ভয়ঙ্কর অগ্নিশক্তি। এসব বৈশিষ্ট্যের কারণে ভারত মহাসাগরে পাকিস্তানের সামরিক অবস্থান আরও মজবুত হবে বলে মনে করছে দেশটির সামরিক নেতৃত্ব। সংবাদ মাধ্যমটির তথ্য অনুযায়ী এসব সাবমেরিনে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশন অর্থাৎ এআইপি প্রযুক্তি থাকতে পারে, যা সাবমেরিনকে দীর্ঘ সময় পানির নিচে অবস্থান করতে সহায়তা করে। যদিও পাকিস্তান আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি, তবে বিশেষজ্ঞরা মনে করছেন ভারতের বর্তমান সাবমেরিন বহরে এআইপি প্রযুক্তি না থাকায় পাকিস্তানের এই অর্জন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এদিকে বর্তমানে ভারতের হাতে এআইপি প্রযুক্তি সম্পন্ন কোনো সাবমেরিন নেই। দেশটির নৌবাহিনীর হাতে রয়েছে 2টি পারমাণবিক চালিত সাবমেরিন। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও নিজস্ব এআইপি প্রযুক্তি তৈরি করলেও তা এখনও যুদ্ধজাহাজে স্থাপন করা হয়নি। যদিও ভবিষ্যতে কালভারি শ্রেণীর সাবমেরিনে এই প্রযুক্তির সংযোজনের পরিকল্পনা রয়েছে দেশটির। চীনের সহায়তায় এর আগেও পাকিস্তান 4টি আধুনিক যুদ্ধজাহাজ সংগ্রহ করেছে। এর পাশাপাশি বেলুচিস্তানের গোয়াদর বন্দর এবং ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের হাতে চীনা সাবমেরিন আসা শুধু সামরিক উন্নয়ন নয়, বরং এটি দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্যে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত। তারেক আজিজ, এটিএন বাংলা।